নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আয়ুষ্মান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। কিছু কিছু বই এমন হয় বা বলা ভালো কোনো কোনো লেখক এমন হন যার বেশিরভাগ বই মনে একটা ছাপ রেখে যায়। বই পড়ে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, সেটা তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিচিত্র এই মানব মন বা হিউম্যান সাইকোলজি এর সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি। তেমন একটি বই হলো আজকের আলোচ্য বই, প্রীতম বসুর লেখা বিদ্বান বনাম বিদুষী। প্রীতম বসু সব বইয়ের মতো এটি একটি সেলফ পাবলিশড বই। এর ডিটেলস আপনাদের জানিয়ে দিই। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 500 টাকা। এর প্রচ্ছদ শিল্পী হচ্ছেন শ্রীমতী মধুজা মুখোপাধ্যায় এবং শ্রী শুভজিৎ সেন। আর এতে মোট 446টা পৃষ্ঠা আছে। এছাড়া একটি দীর্ঘ তথ্যসূত্র রয়েছে এবং সেটাতে 40টি বইয়ের নাম বা এতে মোটামুটি 40টি বইয়ের নাম লেখা রয়েছে। প্রচ্ছদটি বেশ সুন্দর লেগেছে। এর ছাপা বাঁধাই যথেষ্ট ভালো। বইটি আমার কাছে প্রায় 1.5 বছরের কাছাকাছি রয়েছে। দুর্ভাগ্যবশত আমি এটা কিছুদিন আগেই পড়ে শেষ করেছি, এতদিন আমার পড়া ছিল না এই উপন্যাসটি। কিন্তু দেখুন, তাও উপন্যাসটি বইটির অবস্থা কিছুমাত্র নষ্ট হয়নি। বইটি কিন্তু একবার পড়েও গেছিল বুকশেলফ থেকে, তাও বইটি কিন্তু কিছু হয়নি। তবে বোঝাই যায় যে বইটি বেশ স্টাডি, ভালো বই। বইটি ভালোভাবে বাঁধানো, এতেই বোঝা যায়। তাহলে এই বইটি কি নিয়ে, এবং এই বইটির প্রথমেই আমি এত প্রশংসা কেন করলাম? দেখুন, প্রীতম বসু কিন্তু লেখার একটা প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট একটা সেট আপ থাকে ওনার বইতে। মূলত বাংলার ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একটি বেসিক থ্রিলার গল্পের প্লট থাকে, তার মধ্যে উনি এই বাংলার ইতিহাসের নানা অজানা দিককে উনি ইনকর্পোরেট করেন এবং টাইম লাইনে বিভক্ত করে গল্পটাকে বলেন আমাদেরকে। তো এখানেও তার অন্যথা হয়নি। কিন্তু এই উপন্যাসটি প্রীতম বসুর অন্যান্য উপন্যাসের থেকে স্বতন্ত্রও বটে, এবং এখানেই কিন্তু প্রীতম বসু আর 5টা লেখক যারা একটা সেট প্যাটার্নে বই লেখেন তাদের থেকে আলাদা হয়ে যান। ওনার প্রত্যেকটি বইয়ে কিছু না কিছু ইউনিক জিনিস আছে। আমরা 5 মুড়োর 55 মঙ্গলে দেখতে পাই যে আমাদের যে একটা ক্রাইম নেক্সাস আছে বেঙ্গলে, সেটার সঙ্গে বাংলার অঙ্কের একটা ইতিহাস আমরা দেখতে পাই। আমরা চৌথুকীর চর্যাপদে বৌদ্ধ যুগের বাংলার একটা দিক দেখতে পাই, এবং তার সঙ্গে একটি টার্মিনালি ইল মহিলার পূর্বজন্মের স্মৃতি, তার একটা মিশেল আমরা দেখতে পাই। আমরা কপিলা বস্তুর কলসে, যেটা ওনার সবচেয়ে বেশি থ্রিলিং উপন্যাস, মানে থ্রিলারের সবচেয়ে কাছাকাছি যে উপন্যাসটা ওনার গেছে, এই কপিলা বস্তুর কলস, সেখানে আমরা দেখতে পাই একটা ম্যাসিভ এক্সোডাস, যেটা নিয়ে প্রায় কেউই কথা বলে না। সেই এক্সোডাসের সঙ্গে একটি প্রায় আপনি বলতে পারেন একটি স্পাই থ্রিলার, তার একটি মিশেল দেখতে পাই। প্রাণনাথ হইও তুমি, যেটা আমার মতে ওনার লেখা শ্রেষ্ঠ উপন্যাস, সেখানে আমরা দেখতে পাই কীর্তন, যেটা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে, বা কীর্তনের পিওর ফর্ম যেটা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে, সেই পিওর ফর্মের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তাতে বাংলার ভূমিকা। তো সেরকমই এখানে আমরা দেখতে পাই ভারতের, শুধু বাংলা বললে ভুল হবে, ভারতের বিদুষী মহিলা খনার ইতিহাস, তার সঙ্গে একটি বেহুলা নামের মেয়ের অজানা ইতিহাস। এ কিন্তু সেই পৌরাণিক যুগের বেহুলা নয়, বেহুলা নামের একটি মেয়ের অজানা ইতিহাস, তার সঙ্গে বর্তমান সময়ে একটি বায়োপাইরেসি। এই তিনটে একটা অদ্ভুত আশ্চর্য মিশেল। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে এই উপন্যাসটি হচ্ছে এখনো পর্যন্ত আমার পড়া প্রীতম বসুর সবচেয়ে ফেমিনিস্ট উপন্যাস। ফেমিনাজি বলছি না, কিন্তু ফেমিনিস্ট উপন্যাস, এবং
পজিটিভলি ফেমিনিস্ট একটি উপন্যাস। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্রে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু নারী, তাদের বয়স আলাদা, অনেক সময় সময়কাল আলাদা, তারা প্রায় প্রত্যেকেই নারী। পুরুষ চরিত্রও রয়েছেন, পুরুষ পাত্রও রয়েছেন, কিন্তু তারা এখানে অল্প হলেও গৌণ। সেদিক দিয়েও কিন্তু এই বইটি একটি স্বাতন্ত্র্যের দাবি রাখে। এখানে গল্পটা বলা মানে এক লাইনে বলা খুব মুশকিল, তা আমি বলবো যে এখানে বায়োপাইরেসি নিয়ে বলা হয়েছে। বায়োপাইরেসি মানে আমরা আমাদের দেশে চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, এগুলো কিন্তু বহু বহু পুরনো, বহুদিন ধরে, বহু কাল ধরে এর চর্চা হয়ে আসছে আমাদের দেশে, আমাদের এই বাংলাতেও। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের বেশ কিছু আয়ুর্বেদিক গাছগাছরা, বেশ কিছু ওষুধের ফর্মুলা বিদেশি শক্তিরা, অনেক বেশি শক্তিশালী দেশের পুঁজিবাদী শক্তিরা কিনে নিচ্ছে, বলা ভালো অনেক সময় নকল করছে। এই যে জিনিসটা, মোটমাট এটাকেই বায়োপাইরেসি বলা হয়। বইটা পড়ে যা বুঝলাম, আমার স্বল্প জ্ঞানে বা সহজ ভাষায় বোঝাতে গেলে এটাই হলো বায়োপাইরেসি। এবার এই গল্পটা শুরু হচ্ছে একটা লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে একটি যুবক, সে তার নাম গগন, সে খনার বচন বলে কিছু বই বিক্রি করছে, এবং সেই বই নিয়ে কিছু ছেলে, তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন্টারন্যাশনাল ফার্মেসির, তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেখানে একজন বয়স্ক লোক তাদের দিকে তেড়ে যাচ্ছেন, একটা তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে, অনেক সময় লোকাল ট্রেনে যেটা হয় আর কি। এবং সেই খনার বচন বিক্রেতা ছেলেটিকে তিনি ডিফেন্ড করছেন এখানে। তো তারপর আস্তে আস্তে গল্পটার পরিসরটা বাড়তে থাকে, এবং গল্পের মধ্যে আমরা একজন অত্যন্ত বিদুষী মহিলা, যিনি এখন একটি এনজিওতে পড়ান, একজন অহংকারী স্বার্থপর পুরুষ যিনি বিদেশে থাকেন, একটি ছেলে যার মনে প্রতিশোধের তাড়না ছাড়া কিচ্ছু নেই, এক মা যার মেয়ে তাকে ঘৃণা করে, কিন্তু সে তার মেয়েকে যে করে হোক বাঁচাতে চায় বা তাকে জাস্টিস দিতে চায়, এবং আরেক মহিলা, তার সময়কাল টোটালি আলাদা, সে সতীদাহের হাত থেকে বেঁচে কি করে নিজের আইডেন্টিটি প্রতিষ্ঠা করলো, এই নিয়ে হচ্ছে মোটমাট উপন্যাসটি। এই স্ট্রাকচার ঠিক এভাবেই, মোটামুটি আপনার উপন্যাসের স্ট্রাকচারটা এরকম। এবার এই উপন্যাসে আমার কি কি ভালো লেগেছে এবং কোন একটা দুটো জিনিস খারাপ লেগেছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে পয়েন্টটা এখানে বলবো সেটা হচ্ছে যে এই উপন্যাসের ব্যাপ্তি। দেখুন, এই উপন্যাসের যে ব্যাপ্তি এবং এই উপন্যাসের পেছনে ব্যাকগ্রাউন্ডে যে অ্যামাউন্ট অফ রিসার্চ করা হয়েছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। আমরা অনেক সময় দেখি যে লেখকের অ্যাম্বিশন খুব বড় থাকে, কিন্তু অনেক সময় তিনি উপন্যাসটাকে বাঁধতে পারেন না। অ্যাম্বিশন ভার্সেস রেজাল্ট বা অ্যাসপিরেশন ভার্সেস রেজাল্ট, এরকম একটা সিচুয়েশন কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এক্ষেত্রে উনি যে ওনার দৃষ্টিভঙ্গি ছিল বা যেটা ওনার লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পেরেছেন, এবং উপন্যাসটিকেও তিনি সেভাবে বেঁধে স্থির লক্ষ্যে এগিয়ে যেতে পেরেছেন। উপন্যাসটা কোথাও কিন্তু সেভাবে মানে বিচ্যুত হয়ে ঝুলে পড়ে না। এটা একটা উপন্যাসের বড় গুণ। সেজন্য একবার যদি আপনি এই উপন্যাসটি হাতে নেন, আমি আপনাকে একটা ছোটখাটো ওয়ার্নিংই দিয়ে দিচ্ছি বলতে পারেন, আপনি কিন্তু এই উপন্যাসটা সহজে ছাড়তে পারবেন না, মানে আপনি কোথাও কিন্তু বোর ফিল করবেন না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এই রিসার্চ রিলেটেডই, এখানে এমন কিছু ফ্যাক্ট বলা হয়েছে, বাংলার ইতিহাসের এমন কিছু অজানা দিক তুলে ধরা হয়েছে যেটা সত্যি চমকপ্রদ। বেশ কিছু প্রচলিত ধারণাকে লেখক চুরমার করে দিয়েছেন, একেবারে চুরমার করে দিয়েছেন, এবং অন্য দৃষ্টিভঙ্গিকে তিনি নিয়ে এসেছেন। খনাকে, এই উপন্যাসটা পড়ার পর হয়তো পাঠকেরা খনা বরাহ মিহির সম্পর্কটাকে একটা অন্য চোখ দিয়ে দেখবে। এখানে কিন্তু কোনো স্পয়লার দিচ্ছি না, আগেই বলে রাখছি, এটুকুই বলবো। সেজন্য এখানেই ক্ষান্ত দিচ্ছি, বাকিটা আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন। সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে।
মানে দেখুন, একটা ফিকশন যদি একটা ঐতিহাসিক তথ্যকে বা একটা ঐতিহাসিক সত্যকে একটা নতুন দিশা দেখাতে পারে, আমার মনে হয় যে তার থেকে ভালো কিছু হয় না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমি এটা বলছি। তৃতীয়ত, আমাদের বাংলার ইতিহাস টা খুব ফ্র্যাগমেন্টেড, এখানে সেটা বলাও হয়েছে, অনেক ক্ষেত্রে সেটা ডকুমেন্টেড নয়। তো কিছু পস্টুলেটেড থিওরিজ এর উপরেও কিন্তু অনেক সময় বাংলার ইতিহাসটা বেস করা আছে। এটুকু আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে জানি এবং এখানে সেটা বলা হয়েছে। কিন্তু এখানে যে থিওরি গুলো আনা হয়েছে সেগুলো ভীষণ ফার্ম এবং খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে। থিওরি এখন অনেক উপন্যাসে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে, অনেক লেখকেরাই ভীষণ বিদ্বানও হন, স্কলারলি হন, কিন্তু সহজ ভাষায় অনেক সময় তারা বোঝাতে পারেন না। এখানে কিন্তু যথাসম্ভব সহজ অথচ সুললিত গদ্যে লেখক আমাদের এই এই ফ্যাক্টস গুলোকে বুঝিয়েছেন, এবং ফ্যাক্টস গুলো কিন্তু প্রত্যেকটাই উপন্যাসের সঙ্গে সম্পর্কিত, কোথাও আলাদা কিছু নয়। চতুর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে ভীষণ স্ট্রং নারী চরিত্রগুলো। এর একটা নেগেটিভ সাইডও আছে, তাহলে আমি পরে আসছি, কিন্তু নারী চরিত্রগুলোর যে স্ট্রেংথ, চরিত্রগুলোকে তিনি যেভাবে গড়েছেন, ধরে রেখেছেন এবং চরিত্রগুলোকে যেভাবে তিনি ক্লাইম্যাক্সের দিকে নিয়ে গেছেন, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। চরিত্রগুলো বইটা পড়ার দীর্ঘক্ষণ পরেও বা দীর্ঘদিন পরেও আপনার মনে থেকে যাবে। এই উপন্যাসের আরেকটা খুব ভালো দিক হচ্ছে এই উপন্যাসে টাইম লাইনে, একটা টাইম লাইন থেকে আরেকটা টাইম লাইনে যে শিফট, এটা আমি অনেক উপন্যাসের ক্ষেত্রে বলে থাকি, সেটা কিন্তু অনেক সময় স্মুথ হয় না। এখানে কিন্তু সেটা ভীষণ স্মুথ। অনেক সময় মনে হয়েছে যে এটা কোনো সিনেমা স্ক্রিপ্ট, মানে একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, সেখান থেকে একটা লিডিং পয়েন্ট আরেক জায়গায় চলে যাচ্ছে। সিনেমা না, একটা ওয়েব সিরিজ স্ক্রিপ্টই আমি বলবো। মানে একটা এপিসোড শেষ হচ্ছে একটা টাইম লাইনে, আরেকটা এপিসোড শেষ হচ্ছে আরেকটা, শুরু হচ্ছে আরেকটা টাইম লাইনে। তো এই যে শেষ থেকে আবার শুরু করা, এটা কিন্তু সহজসাধ্য কাজ মোটেও নয়। তো লেখক এটাকে অত্যন্ত সহজ করে দিয়েছেন এবং পড়তে পড়তে আপনি কোথাও হোঁচট খাবেন না। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে হচ্ছে এখানে কোর্ট রুমের যে দৃশ্যগুলি, সেগুলো বর্ণনা, কোর্ট রুমে যে প্রসিডিংটা শেষের দিকে হচ্ছে, সেটা এত ফাস্ট এবং এত দ্রুত গতিতে হচ্ছে, অথচ আবেগময়, বাংময়। কারণ এখানে একটি মা মেয়ের জন্য লড়ছেন, তার মেয়ের জন্য লড়ছেন, সেই জায়গাগুলো ভীষণ ইমোশনাল। একজন পিসি তার ভাইপোর বিরুদ্ধে লড়ছে, সেই জায়গাগুলো ভীষণ ইমোশনাল, ডাইলেমায় ভরা। একটা সুন্দর টুইস্ট রয়েছে, একটা খুব দারুণ একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটাও আমার বেশ ভালো লেগেছে। এবার আমি আসছি যে এই বইটি কোন কোন জিনিস আমার ভালো লাগেনি। দেখুন, এতগুলো ভালো জিনিস রয়েছে এই উপন্যাসে, তাও আমি দেখুন প্রাণনাথ হইও তুমি, যেটা এর ঠিক আগেই প্রীতম বসু লিখেছিলেন, সেটাকে আমি এর থেকে সুপিরিয়র বলেই ধরে নেবো। হ্যাঁ, এটা প্রীতম বসুর টপ 3 উপন্যাসের মধ্যে অবশ্যই আসবে, কিন্তু কেন আমি প্রাণনাথ হইও তুমিকে এই উপন্যাসের থেকে এগিয়ে রাখছি? এই উপন্যাসে একটা গলদ রয়েছে, দুটো রয়েছে দাদা। একটা বড় যে গলদটা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই উপন্যাসটিকে একটা বেশ কিছু জায়গায় থ্রিলার হিসেবে কিন্তু প্রচার করা হয়েছিল। এটা আমি জানি না, যারা, এটা তো সেলফ পাবলিশ বই, মানে যারা বই বিক্রি করছেন তারা কিন্তু এটাকে একটা থ্রিলার হিসেবে প্রচার করেছিল। তো আমি বলবো যে এখানে থ্রিল ফ্যাক্টরটা বা সাসপেন্সের যে ফ্যাক্টরটা, সেটা কিন্তু এখানে কম। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টোরি, মানে প্রেজেন্টে যে স্টোরিটা ঘটছে সেটার মধ্যে লেয়ার আছে অন্য দিক দিয়ে, ইমোশনের দিক দিয়ে লেয়ার রয়েছে, বা ঐতিহাসিক দিক দিয়ে যদি দেখেন তাহলে অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো দিক দেখানো হয়েছে। কিন্তু যদি আপনি সাসপেন্সের দিক দিয়ে দেখেন, তাহলে কিন্তু সাসপেন্সের ফ্যাক্টরটা, থ্রিলার ফ্যাক্টরটা এখানে একটু কম মনে হয়েছে আমার। সো অ্যাজ আ থ্রিলার এটা ধরুন 75 to 80% সাকসেসফুল মনে হয়েছে, কিন্তু অ্যাজ আ নভেল, একটা ঐতিহাসিক উপন্যাস হিসেবে আমার মনে হয়েছে 100% সফল। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে নারী চরিত্রগুলো রয়েছেন, তারা
অবভিয়াসলি ভীষণ, আমি বললাম যে ভীষণ ওয়েল ডিজাইন, খুব সুন্দরভাবে চরিত্রগুলোকে গড়ে তোলা হয়েছে, কিন্তু বেশিরভাগ চরিত্রই কিন্তু একেবারে ধবধবে সাদা, মানে চরিত্রগুলো যেন বড্ড বেশি পজিটিভ। মানে আপনি যখন একটা উপন্যাস লিখছেন এখনকার যুগে, তখন চরিত্রগুলোর মধ্যে একটা দুটো যদি মানে কিছু শেড থাকতো বা একটা দুটো একটু বিপরীত ধর্মী ব্যাপার থাকতো, তাহলে মনে হয় আরো জমতো ব্যাপারটা। আমার চরিত্রগুলো একটু বেশি যাকে বলে বাংলায় ইতিবাচক বেশি বলে মনে হয়েছে। একটু শেডস থাকলে মনে হয় চরিত্রগুলোর মধ্যে আরো ডাইমেনশন আসতো, তাহলে উপন্যাসটা আরো বেশি সমৃদ্ধ হতো। তো এই ছিল এই চমৎকার উপন্যাস বিদ্বান বনাম বিদুষী নিয়ে আমার বক্তব্য, আমার আলোচনা, মতামত আমার একান্ত ব্যক্তিগত। আপনাদের যদি এই রিভিউটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 অনুরোধ রইল, লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া, এবং যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। পরিশেষে এটুকুই বলবো যে প্রীতম বসুর উপন্যাস বছরে একবার বা 2 বছরে একবার আসে, কিন্তু যখনই আসে একটা হইচই পড়ে যায় বই পাড়ায়। কেন? এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ছাড়া এই বইটা একটা অসাধারণ বই। এই বইটা পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, ঋদ্ধ হবেন, এবং আমাদের বাংলার বিদুষী নারীদের হয়তো আরো একটু সম্মান পাওয়া উচিত এটা মনে করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ। শুভরাত্রি, টাটা।